আসসালামু আলাইকুম। আজকে মাননীয় চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং হয়। মিটিংটা ছিল বিদেশি পাচারকৃত অর্থ ও সম্পদ পুনরুদ্ধার এই সংক্রান্ত বৃহৎ কার্যক্রম ও প্রগতির পর্যালোচনা করা। তো এই বিষয়ে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় আহসান মনসুর উনি কথা বলবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। এটা আমাদের রুটিন পর্যালোচনা ছিল। প্রতি মাসে আমাদের একদিন করে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ওনাকে আমরা অবহিত করি এবং অ্যাসেট রিকভারিতে কি প্রোগ্রেস হয়েছে, আমরা কি ধরনের ইস্যু বা চ্যালেঞ্জেস ফেস করছি, আমাদের কি ধরনের নতুন কার্যক্রম বা আইনগত অসুবিধা দূর করা কি করা যায়, এই স্ট্র্যাটেজিগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো এই প্রেক্ষাপটেই আজকের আলোচনাটা হয়েছে। আপনারা হয়তো জানেন যে আমরা ইতিমধ্যে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করেছি, তাদের সহায়তা নিচ্ছি। আমরা তাদেরকে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স অর্থাৎ বাংলাদেশে যে ধরনের বিচার কার্য সম্পাদিত হয়েছে সেটার ভিত্তিতে বিদেশে যারা অর্থ পাচার করেছেন বা অর্থ আত্মসাৎ করে চলে গেছেন তাদের অর্থ কীভাবে জব্দ করা যায় সেই জন্য আমরা MLA মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স আমরা পাঠাচ্ছি। সেগুলো অগ্রগতি নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিয়েছি যাতে এই কাজটাকে আরও দ্রুত এগিয়ে নেওয়া যায়। তো এটাই হচ্ছে আমাদের প্রেক্ষাপট। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। তবে আমরা একটা জিনিস বলি যে আমাদের যেটা একটা সিদ্ধান্ত হয়েছে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের হাতে কিছু অর্থ জব্দ করা আছে যেটা বিভিন্ন ব্যাংকে এই যারা পলাতক আছেন বা যাদের নামে বিভিন্ন রকমের অর্থ আত্মসাৎ এবং পাচারের মামলা আছে তাদের ডিপোজিট করা অর্থ সেগুলোকে আমরা জব্দ করা আছে। সেগুলোর ব্যবহার কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। আবার আমাদের হাতে বেশ কিছু শেয়ার আছে, বিভিন্ন ব্যাংকের শেয়ার, বিভিন্ন কোম্পানির শেয়ার, যেগুলো যারা পালিয়ে গেছেন তাদের সেগুলোকে জব্দ করা আছে। এগুলোকে কিভাবে আমরা জনহিতকর কার্যে ডিপোজিটরদেরকে আবার ব্যাংকগুলোকে ক্ষতিপূরণ দিয়ে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা যায় সেই ব্যাপারে এক ফান্ড গঠন করে এই ফান্ডগুলোকে বা এই শেয়ারের যে লব্ধ অর্থ সেগুলোকে সেখানে ট্রান্সফার করে আমরা কিভাবে সেটাকে ম্যানেজ করব সে বিষয়ে আলোচনা হয়েছে। আর আমাদের প্রধান উপদেষ্টা লন্ডন সফরে যাবেন, তখনও এটি বিষয়ে উনি কিছু তৎপরতা চালাবেন, সেই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করেছি। তো এইটাই হচ্ছে সারসংক্ষেপ। আপনাদের নিশ্চয়ই প্রশ্ন আছে, আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। প্রধান উপদেষ্টা আসলে বলেছেন যে লুটের টাকা ম্যানেজমেন্ট ফান্ড একটা করার জন্য যেটার দ্বারা যেটা বলেন ডিপোজিটর এবং এট দ্য সেম টাইম দরিদ্র জনগোষ্ঠী করোনাতে এই লুটের টাকাটা অনেক এটা এই পুরো টাকাটা সত্যিকার অর্থে বাজেট বা অন্য কোনো কিছুতে নিয়ে এসে এটা পুরো দরিদ্র জনগোষ্ঠীর জন্য লুটের টাকা ম্যানেজমেন্ট দিয়েছেন এই সংক্রান্ত একটা সিদ্ধান্ত হয়েছে। আরো অনেকগুলো বিষয় নিয়ে হয়েছে, আপনারা কোশ্চেন করতে পারেন। আপনার কোশ্চেন করার আগে নাম বলবেন এবং আপনার প্রতিষ্ঠানের নামটা বলবেন। থ্যাংক ইউ। আমি মেহেদী হাসান বলছিলাম একুশে টেলিভিশন থেকে। এ পর্যন্ত যে টাকা এবং শেয়ার জব্দ হয়েছে এগুলোর টোটাল বাজার মূল্য কত? আর দ্বিতীয়ত কোনো কারণে আমি পালিয়ে গেছি, আমি অপরাধী পালিয়ে গেছি, আমার টাকা বা সম্পদ আপনি জব্দ করলেন, ব্যবহার কোন আইনের বলে করবে? আমি অপরাধী প্রমাণিত হওয়ার আদালতে অপরাধী প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত এটা কি আপনি নিয়ে ব্যবহার করতে পারবেন? না, অবশ্যই আমরা আইনগতভাবেই এটা করব, কোনো মতে আইনের ব্যত্যয় হবে না। কোর্টের সিদ্ধান্ত হওয়ার পরেই এবং আইনের সঠিক ধারা প্রয়োগের মাধ্যমে এই কার্যকলাপ করতে হবে। প্রয়োজন বোধে আইনকে কিছু সংশোধন করতে হতে পারে, সেটা নিয়ে আমাদের
আইন মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেলস অফিস সেটা নিয়ে কাজ করবেন, কিন্তু সেটা যদি প্রয়োজন হয় এটা আমাদের বর্তমান আইন দিয়ে যদি করা সম্ভব হয় আমরা সেটা করব। বাট লক্ষ্যটা হচ্ছে একটা ফান্ড প্রতিষ্ঠা করা, যে ফান্ডের টাকা দিয়ে ব্যাংকগুলোকে আমরা ক্ষতিপূরণ দিতে পারবো, কারণ ব্যাংকগুলো তো বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের টাকাই লুট করা হয়েছে অনেক কারণে। আর বাকি টাকা যেগুলো নন ব্যাংক রিলেটেড অ্যাক্টিভিটি, যেমন হয়তো সেটা দুর্নীতির মাধ্যমে টাকা অর্জন করা হয়েছে, সেটা ব্যাংকের সাথে সম্পর্ক নয়, ব্যাংকের টাকা দিয়ে হয় নাই, সেই ক্ষেত্রে সেই ধরনের সম্পদ সেগুলো যেটা ব্যাংকের সাথে যেটা কোলেটারালাইজ না, সেই প্রপার্টিগুলোকে তখন সরকার তাদের আরেকটা ফান্ডে নিয়ে জনহিতকর কাজে সেটাকে ব্যয় করবে, কিন্তু সবই আইনগতভাবে করা হবে, আইনের বাইরে নয়। স্যার আমি মাস্টার রিলেশন কাজ করি স্যার, একসাথে একটা সম্পূর্ণ প্রশ্ন স্যার, একটা বড় ব্যাংকের যে শেয়ারগুলো জব্দ করে রাখা হয়েছে স্যার, আমরা জানি তো স্যার এই ব্যাংকে স্যার একটা বড় ইনভেস্টমেন্ট ছিল বিদেশিতে প্রায় 70%। স্যার ওই সব কোম্পানিগুলো কি ওই ইনভেস্টরদেরকে আবার কি আনার কোনো সুযোগ আছে কিনা বা তাদের সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা? দেখুন, আমরা জানি যে ইসলামিক ব্যাংক যেমন সবচেয়ে বড় ব্যাংক আমাদের, সেখানে বিদেশি বিনিয়োগকারী ছিল, ভালো ভালো বিনিয়োগকারী ছিল, কিন্তু তারা সব চলে গেছে, তারা বর্তমানে নাই, এবং সেই শেয়ারগুলো একই মালিকানাধীনই ছিল, এবং সেটা এখন সরকারের কাছে এটা অবরুদ্ধ অবস্থা আছে। এই শেয়ারগুলো কোনো ট্রানজ্যাকশন করা সম্ভব নয় এটাকে। তো আইনগত যেটা আমরা করব সেটা হচ্ছে, ধরুন সেই গ্রুপের কত লোন আছে, সেই লোনের টাকাকে তো উদ্ধার করতে হবে। তো যদি আমরা অন্ততপক্ষে অর্ধেক বা তার বেশি এখান থেকে তাদের জব্দ করা এই শেয়ার থেকে বের করতে পারি, তাহলে সেটা আমাদের কাজে লাগবে। তো আমরা মনে করি যেমন শুধু ইসলামী ব্যাংকের যে শেয়ারটা আছে সালম গ্রুপের, এটার মূল্য হয়তো 10 থেকে 15,000 কোটি টাকার মধ্যে হবে। তো এই 12 থেকে 15,000 কোটি টাকা যদি আমরা ব্যাংককে ফেরত দিই, তাহলে ডিপোজিটর যে যাদের টাকা আত্মসাৎ করা হয়েছে তাদের সেই টাকাটা, ব্যাংকের তো ক্যাপিটাল শর্টফল হয়ে গেছে, ব্যাংকের ক্যাপিটাল নাই, ব্যাংকের নন পারফরমেন্সের অনেক বেশি, এই জায়গাগুলোতে তখন তারা একটা স্বস্তিজনক স্থানে নিয়ে যেতে পারবে, আমাদের ব্যাংকিং খাতটা ঘুরে দাঁড়াবে। এবং নতুন এই শেয়ারটাকে আমরা কি করবো, শেয়ারটাকে তো আমরা রাখবো, বাংলাদেশের সরকারেরও কোনো দরকার নেই এখানে হোল্ড করার, বাংলাদেশ ব্যাংকেরও করো, আমরা এটা একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টরের কাছে হস্তান্তর করব। হস্তান্তরের আগে সরকারকে মালিকানাটা টেম্পোরারিলি নিতে হবে, এই টেম্পোরারিলি মালিকানা নিয়ে সরকার তখন এটাকে হস্তান্তর করতে পারবে, আরেকজনের মালিকানায় থাকা অবস্থায় এটাকে হস্তান্তর করা যাবে না। সেই জন্য আইনানুগ ব্যবস্থাটা আমরা নিতে যাচ্ছি, এবং এই যে অর্থ আসবে সেটাই আমরা নতুন বিনিয়োগকারীর কাছ থেকে যে অর্থটা পাওয়া যাবে ফান্ডের থ্রুতে আবার সেই ব্যাংকের কাছে আমরা ট্রান্সফার করার প্ল্যান করব। এটাই হচ্ছে আমাদের কার্যক্রম। হ্যালো, আমি মেহেদি বলছিলাম ডেইলি স্টার থেকে। স্যার, আমার কাছে বেশ কয়েকটি প্রশ্ন আছে। এর মধ্যে একটা হলো যে আপনারা যে সমস্ত উদ্যোগ নিয়েছেন এখন পর্যন্ত পাচারকৃত অর্থ উদ্ধারে, এই প্রক্রিয়া কতদিনে সম্পন্ন হতে পারে? স্যার, পিছনে ক্যামেরা আছে, এজন্য আমি একটু বসে বলছি। আর হচ্ছে আরেকটা বিষয়, এখন পর্যন্ত ব্যাংকিং খাত থেকে যে সমস্ত টাকা পয়সা লুটপাট হয়েছে, এর সঙ্গে আমরা জানি যে কোনো বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং কয়েকজন ডেপুটি গভর্নর এরাও জড়িত ছিলেন। আমার আপনার পাশাপাশি বর্তমান সরকারের কাছেও প্রশ্ন, এদের বর্তমান স্ট্যাটাস কি, এ সম্পর্কে কি আমরা জানি? তারা কি দেশে আছে নাকি দেশের বাইরে আছে, বা তাদের বিরুদ্ধে কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়েছে কিনা? স্যার, আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে নগদ দিয়ে আমরা জানি বাংলাদেশ ব্যাংক নগদে নিয়োগ দিয়েছিলেন, কিন্তু সম্প্রতি তারা আগের যারা ম্যানেজমেন্টে ছিল তারা আবার সেটাকে দখল করেছে, সেই প্রক্রিয়াটা স্যার আমি আতনিয়ন প্লিজ না প্লিজ প্রথম প্রশ্নটা কি ছিল? আমার প্রথম প্রশ্ন ছিল যে যে সমস্ত টাকা পাচার হয়েছে এগুলো ফেরত আনা কতদিনে সম্ভব? আচ্ছা, হ্যাঁ বলছি, আমাদের তো কোনো অভিজ্ঞতা নাই টাকা কিভাবে ফেরত আনতে হয় বা ইত্যাদি ব্যাপকভাবে এটাকে করার জন্য, কিন্তু ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সটা এটা 4 থেকে 5 বছর লাগে আইনি প্রক্রিয়া শেষ হতে। তবে এটার মধ্যে কিছু ইন্টারমিডিয়েট অন্তর্বর্তীকালীন কিছু ব্যবস্থা নেওয়া যায়, যেমন বিদেশে তাদের যে সম্পদ আছে সেই সম্পদকে ফ্রিজ করা যায়, সেটা কিন্তু আপেক্ষিকভাবে
বছরখানেকের মধ্যেই করা সম্ভব, আরও কম সময়ে করা সম্ভব, যদি আমরা এটাকে প্রপার আইনি প্রক্রিয়া আমাদের দেশে সম্পন্ন করতে হবে এবং তারপরে এই রিকোয়েস্টটা বিদেশে আমাদেরকে সঠিক প্রণালী করতে হবে রিকোয়েস্টটা, যেটাকে বলি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স, MLA। তো আমরা MLA প্রক্রিয়াতে আছি এখন, আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি। তো বিদেশিদের আমরা যদি সহায়তা পেয়ে যাই তাহলে তা কিন্তু আমরা তাদের অ্যাসেটটা ফ্রিজ করতে পারবো। অ্যাসেটটা ফ্রিজ হলে তার পরবর্তীতে কোর্টে আইনগত প্রক্রিয়া শুরু হবে এবং সেই প্রক্রিয়া সমাধান হতে সাধারণত 4 থেকে 5 বছর লেগে যায় সর্বমোট, এবং সেই শেষেই একটা আমরা জানতে পারবো যে আমরা এটা পুরোটা পাবো না। এবং এখানে আমাদের যে তথ্য সংগ্রহ, গুণগত মান, এই জিনিসগুলো একটা বড় ভূমিকা রাখবে বিদেশি কোর্টের যে রায়টা হবে সেই রায়ের ক্ষেত্রে। কাজে আমাদেরকে অনেক কিছু নিজে এখানে তথ্য সংগ্রহ করতে হবে, সেটা তাদেরকে সরবরাহ করতে হবে এবং আমাদের লিগ্যাল প্রসেসটা বিদেশে শুরু করতে হবে। তো সেই দিকে আমরা এগোচ্ছি। আর যেটা বললেন বাংলাদেশ ব্যাংকের, আমরা তো ধরুন দুর্নীতি যদি হয়ে থাকে সেটা দুদক আছে, তারা সেটাকে তদন্ত করবে, তদন্ত করে যদি তাদের মনে করেন যে চার্জশিট আনা তারা সেটা নিয়ে আসবে। এখানে দুদককে কেউ বাধা দিচ্ছে না, দুদক তার নিজস্ব প্রক্রিয়ায় এই কাজটা করবে। এখানে আমি কোনো মন্তব্য করাটা একেবারেই সমুচিত হবে না বলে আমি মনে করি। আর নগদের ব্যাপারে আমাদের পজিশন সুস্পষ্ট। আমাদের মুখপাত্র যেটা বলেছেন যে আমরা মনে করি যে নগদের যারা অরিজিনাল ম্যানেজমেন্ট ছিল এবং বোর্ড ছিলেন তারা অর্থনৈতিক, যেটাকে আমরা বলি যে বিভিন্ন ধরনের ম্যালফেশিয়াস অর্থাৎ দুর্নীতি এবং এটার মাধ্যমে টাকা আত্মসাৎ করেছে, যার পরিমাণ আমরা জানি যে 650 কোটি টাকা মতো মানি ক্রিয়েট করেছে, যেটার এগেনস্টে প্রকৃত অর্থ ছিল না। দ্বিতীয়ত তারা আমাদের যে সরকারের যে দারিদ্র্য বিমোচন কর্মসূচির অধীনে যে ধরনের অর্থ ট্রান্সফার করা হতো নগদের মাধ্যমেই করা হতো শুধু, সেইখানে তারা প্রায় 2000 কোটি টাকার উপর তারা সেখানে আত্মসাৎ করেছে। এটা আমাদের বাংলাদেশ ব্যাংকের অডিটেও ধরা পড়েছে এবং এটা আমরা যে ইন্টারন্যাশনাল অডিট ফার্ম দিয়ে অডিট করেছিলাম সেটাতেও ধরা পড়েছে। তো আমরা মনে করি যে আমরা তাদের হাতে কোনো মতেই এই নগদের কার্যক্রম আবার ফেরত যাওয়াটা উচিত নয়, এবং যেহেতু কোর্টের একটা সিদ্ধান্ত হয়েছে আমরা এটাকে অ্যাপিল করেছি পূর্ণাঙ্গ কোর্ট বেঞ্চে এবং এটা শীঘ্রই শুনানির ডেট দেওয়া হবে। আমরা মনে করি যে তখন আমরা আমাদের পক্ষে রায় পাবো, কিন্তু আমরা একটু শঙ্কিত যে এই সময়ের মধ্যে তাদের পুরো কন্ট্রোল কিন্তু তারা নিয়েছে এই সিস্টেমে, অনেক যেটার উপর আমাদের হাত থাকবে না, কারণ আমরা আইনগতভাবে একটু অসুবিধাজনক অবস্থাতে আছি বিকজ অফ কোর্টের এই স্যার আমি আতাউনিয়ন এখন টিভি থেকে প্রথমে নগদের বিষয়টা বলি। সেটা হচ্ছে আপনি বলছেন যে এই সময়ের মধ্যে প্রায় 7 দিন হয়ে যাচ্ছে, যে এই মধ্যে তারা অনেক কিছু করে দিতে পারে যেখানে আপনাদের কোনো হাত থাকবে না আইনের কারণে। সেক্ষেত্রে যদি তারা আবারও অর্থ নিয়ে করে বা পাচার করার সুবিধা পায়, সুযোগ তৈরি করে, সেই জায়গাটা কি একটা বড় ক্ষতির সম্মুখীন হবে কিনা সাধারণ মানুষ? বড় কোনো ক্ষতির সম্ভাবনা নাই, কারণ আমরা ব্যাংকগুলোকে বলে দিয়েছি যে বড় কোনো ধরনের ট্রানজ্যাকশন তারা করবে না, ক্যাশ ইন ক্যাশ আউট করতে পারবে, এর বাইরে না, ক্যাশ দিলে ক্যাশ আউট করতে পারবে। কাজে আমরা সেফগার্ড নিয়ে নিয়েছি অলরেডি আমাদের দিক থেকে। তবে তারা যেটা করবে বা করতে পারে বলে আমরা সন্দিহান, সেটা হচ্ছে যে তারা তাদের যে অপকর্মগুলো করেছে সেগুলোকে মুছে ফেলার চেষ্টা করবে, তারা ডক্টর করার চেষ্টা করবে ডেটাবেসকে মুছে দেবে বা অন্যভাবে এটাকে তারা ইনফিল্ট্রেট করবে, যেটা আমাদের কাজকে আরো কঠিন করে তুলবে। এটা নিয়ে আমরা শঙ্কিত। নতুন করে বড় কিছু ক্ষতি করার সম্ভাবনা হয়তো তাদের থাকবে না, কিন্তু নিজেদের স্বার্থে তারা এটাকে অপকর্মে ব্যবহার করবে। স্যার আরেকটা প্রশ্ন ছিল পাচার অর্থের বিষয়ে। আপনি বারবার বলেছেন যে সব অর্থ ফেরত নাও আসতে পারে, কিন্তু যারা পাচার করেছে তাদেরকে শান্তিতে থাকতে দেওয়া হবে না। ইতিমধ্যে যেসব দেশে পাচারকারীরা অবস্থান নিয়েছে সেই সব দেশের সাথে কি কথা হয়েছে, তাদের বিষয়ে দেশগুলো কি জানিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিনা? আমরা তো দেশগুলোর সাথে কথা বলছি। ইনফ্যাক্ট আজকেও এখনও ঢাকাতে ইউকে সরকারের যে IACCC তাদের যা হেড অফ তারা সে ঢাকায় আছে, তারা আমাদের সাথে সহযোগিতা করতে চায়।
তারা আমাদেরকে 6 মাসের জন্য একটা ব্রিটিশ এক্সপার্টও দিয়েছে, যে আমাদের তদন্তকারীদেরকে হাতে কলমে ধরে শেখাবে যে কীভাবে এমএলএ তৈরি করতে হয়, কিভাবে কেসগুলোকে ডকুমেন্টেশন করতে হয়, এভিডেন্স গ্যাদারিং, যদি মামলায় জিততে হয় আমাদেরকে এভিডেন্স গ্যাদারিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে করতে হবে, দেশীয় স্ট্যান্ডার্ডে করলে হবে না। তো এই জায়গাটায় আমাদের গ্যাপস আছে, আমরা চেষ্টা করছি সেই গ্যাপগুলোকে মেটাতে। আমাদের যারা তদন্ত কর্মকর্তা তাদেরকে নতুন করে ট্রেনিং দেওয়া হচ্ছে, আন্তর্জাতিক মানসম্মত তদন্ত কার্যক্রম যাতে তারা পরিচালনা করতে পারেন, এবং ডকুমেন্টেশনটা যেন ঠিক করতে হবে। ইটস অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট ডকুমেন্টেশনটা তৈরি করা, সেই জায়গাগুলোতে তারা সহায়তা দেবে। তো বিদেশিদের দিক থেকে আমরা প্রচুর আগ্রহ পাচ্ছি। আমি গত সপ্তাহে দুবাইতে ইউনিট অফ দুবাই, সেখানে আমরা মিটিং করেছি, হেড অফ দ্য অর্গানাইজেশন সেখানে ছিলেন ফারুকখন। আমরা দুদিন তাদের সাথে বসেছি, আমাদের কর্মকর্তারা বসেছেন। তারা আমাদেরকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন। আমরা চেষ্টা করব তাদের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী তাদের কাছে তথ্যভর ভিত্তি যার ভিত্তিতে তারা আমাদেরকে সহায়তা দিতে পারবে। আসসালামু আলাইকুম, আমি মুস্তাফিজুর রহমান বলছিলাম ইউএস থেকে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন যে যারা লুট করেছে তাদের যে অর্থ ডিপোজিট আছে আপনারা সেটা ফ্রিজ করেছেন, সেটা দিয়ে একটা তহবিল করেন, কিন্তু এটার মালিকানা তো আসলে টাকাই তারা হচ্ছে আত্মসাৎ করেছে। সেই ব্যাংকগুলোর টাকাই তো এখানে হচ্ছে তারাই হচ্ছে আসলে মেন পাওয়া না ডিপোজিট, সেখানে এটা কিভাবে করবেন, লিগ্যাল কমপ্লেক্সিটি আসবে। প্রশ্ন হচ্ছে যে আপনি একটা জয়েন্ট ইনভেস্টমেন্ট করেছিলেন, টিম গঠন করেছিলেন 10টা গ্রুপ এবং হচ্ছে শেখ হাসিনা এবং তার ফ্যামিলি থেকে। সেটার আপডেট কি, আপনারা কি পরিমাণ অর্থ পাচার হয়েছে বা আত্মসাৎ করেছে, এই তথ্যটা আপনারা কি এখন পর্যন্ত বের করতে পারছেন না? কি পরিমাণ পাচার হয়েছে? প্রথম প্রশ্নটা ছিল, প্রথম কোশ্চেনটা আবার একটু বলেন। আপনি বলছেন যে যারা লুট করেছে তাদের যে ডিপোজিট তারা আপনি হচ্ছে হ্যাঁ ঠিক আছে, আমি বলছি এটা হচ্ছে যে আসলে দুই প্রকারের সম্পদ আছে এখানে। ধরুন মিস্টার এক্স, সে হয়তো মন্ত্রীও ছিল, সে হয়তো ব্যাংকের থেকে টাকা নিয়েছে। তো ব্যাংকের যে অর্থ যেগুলো ব্যাংকের থেকে নেওয়া হয়েছে লোন হিসাবে কিন্তু পরিশোধ করা হয়নি, সেই টাকাটা ব্যাংকের কাছে আমরা ফেরত দিয়ে দেবো যদি আমরা এটাকে জব্দ করে থাকি। যেমন তাদের শেয়ারগুলো আছে সেই কোম্পানিতে, হয়তো এস আলমের শেয়ার ধরে বা সাইফুজ্জামানের শেয়ার, সেগুলো আমরা যে ব্যাংকিং শেয়ার সেগুলোকে আমরা ব্যাংকে দিয়ে দিব, কারণ এটা তো ব্যাংকেরই প্রাপ্য। এটা হচ্ছে ব্যাংকের অর্থ তারা আত্মসাৎ করেছে, কাজেই সেইখানে তার ক্ষতিপূরণ সেখানে দিতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে তারা আবার অন্যভাবে অর্থ আত্মসাৎ করেছে, শুধু যে ব্যাংক থেকে নিয়েছে তা তো নয়। যেমন ভূমিমন্ত্রী হিসাবে অর্থ আত্মসাৎ করতে পারে, সেই অর্থগুলো তো ব্যাংকে যাবে না, সেটা সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা হবে। তো সেই জন্য আমি বলছিলাম যে দুইভাবে ব্যবহার হবে। কিছু অর্থ যাবে যেটা ব্যাংক সংক্রান্ত, ব্যাংক সংশ্লিষ্ট, সেটা ব্যাংকিং ক্ষতিপূরণ হিসাবে যাবে। আর যেটা নন ব্যাংকের সাথে খুব সংশ্লিষ্ট নয় কিন্তু সম্পদ অর্জন করা হয়েছে বিভিন্ন অসৎ উপায়ে, সেগুলো মানুষের কল্যাণে ব্যয় করা হবে ওই ফান্ড থেকে। এটাই সিদ্ধান্ত। জয়েন্ট ইনভেস্টিগেশন টাস্ক ফোর্স তো গঠন করা হয়েছে, তারা কাজ করছে, তাদেরকে আমরা ট্রেনিংদের ব্যবস্থা করেছি, আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রেনিং দেওয়া হচ্ছে। এখন 6 মাসের জন্য IAAAC থেকে একজন ট্রেনার আসছেন, উনি হাতে কলমে তাদের সাথে কাজ করবেন প্রত্যেক দিন 6 মাস ধরে। এগুলো চলছে, আমাদের মানোন্নয়ন হচ্ছে। এটা তো একদিনের প্রক্রিয়া নয়, তো তারা এভিডেন্স কালেক্ট করছেন, আমরা সেটা নিয়েও আলোচনা করেছি। সব বিষয় তো শেয়ার করা যাবে না, কিন্তু অগ্রগতি হচ্ছে, আমরা সেই অগ্রগতি পর্যালোচনা করে দেখেছি। দেখুন, আমাদের যৌথ তদন্ত দল, জয়েন্ট ইনভেস্টিগেশন টিম, তারা প্রত্যেকটা গ্রুপে ভাগ হয়ে গেছেন, 11টা গ্রুপ আছে সেখানে। তারা যার আলাদা আলাদাভাবে আমাদেরকে দিয়েছে, আমরা সেটাকে আলাদা আলাদাভাবে ট্রিট করবো। একজনের সম্পদের
বিবরণী অন্য টিমে জানার দরকারও নাই এবং জানাটা দরকার এটা 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 প্রয়োজন হবে না। আমরা মনে করছি যে আমরা এখনো নতুন নতুন সম্পদ উদ্ঘাটন হচ্ছে, যোগ হচ্ছে, এটা একটা প্রক্রিয়াধীন ব্যাপার। তবে যে সম্পদ আমরা ইতিমধ্যেই পেয়েছি তার ভিত্তিতেই কিন্তু আমরা মামলা রুজু করা হয়েছে এবং সেই সম্পদগুলোকে জব্দ করা হয়েছে। টোটাল অ্যামাউন্টটা তো আমরা এখনই বলতে পারবো না, কারণ এটা বাড়ছে, এটা বাড়তেই থাকবে আগামীতেও, কারণ নতুন নতুন জিনিস উদ্ঘাটিত হয় এবং সেটা তখন সেখানে যোগ হয়। এটা এইভাবে বলাটা ঠিকও না যে এটা একটা আনুমানিক ভিত্তিতে অন্যরা বলেছেন, কিন্তু আমরা তো আইনগতভাবে তো করতে গেলে আমাদেরকে যেমন একটা জিনিস আছে যে দালালি মূল্যটা আমাদেরকে দেখাতে হয়, আমরা তো মার্কেট ভ্যালুও দেখাতে পারি না সেখানে, কিন্তু মার্কেট ভ্যালু তো অনেক বেশি হয়, তাই না? কাজে আমি আমি যেমন একটু বলি, যেমন ইসলামী ব্যাংকের কথা আমি বললাম যে ওখানে প্রায় 12 থেকে 15,000 কোটি টাকার শেয়ার ওখানে পাবো। এইভাবে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন আকারের শেয়ার জব্দ করা আছে আমাদের কাছে, সেগুলো আমরা পাবো। অর্থ আছে, বেশ একটা সাইজেবল অ্যামাউন্টের অর্থ আছে আমাদের ব্যাংকিং খাতে, যেটাকে ফ্রিজ করে রাখা আছে। কিন্তু আমি কোনো টাকার অঙ্ক বলবো না এই জন্য যে এগুলো তো বিচারাধীন বিষয়। যখন বিচারক রায় দেবেন যে এটাকে আমরা জব্দ করে আমরা নিয়ে নিতে পারবো, তখনই আমরা টাকার অঙ্কটা বলতে পারবো। এক্স্যাক্টলি স্যার, ওই অ্যাটাচমেন্টের অ্যাটাচমেন্টের যত অ্যাটাচমেন্ট হয়েছে এটা একটা ফিগার দিয়ে দেন, কোনো নাম বলবো। আচ্ছা দেন। আচ্ছা, আজকের মিটিং এ কিন্তু একটা ফিগার এসেছে, মানে আজকের মিটিং এ নাজমা মুবারক আমাদের ব্যাংকিং সেক্রেটারি, উনি কয়েকটা ফিগার দিয়েছেন। উনি বলেছেন যে সো ফার যে অ্যাটাচমেন্ট হয়েছে স্থাবর সম্পত্তি, সেটার পরিমাণ হচ্ছে কোটি টাকায়, আভ্যন্তরীণ হচ্ছে 1,30,758 কোটি 0.7 কোটি টাকা আর কি, 1,30,758.7 কোটি টাকা। আর হচ্ছে মিলিয়ন ডলারে আছে যেটা বৈদেশিক অ্যাটাচমেন্ট হয়েছে 0.03 মিলিয়ন ডলার। আর অস্থাবর সম্পত্তি যেটা ফ্রিজিং হয়েছে, এইটা অস্থাবর সম্পত্তি হচ্ছে 42,614.27 কোটি টাকা, আর মিলিয়ন ডলারে সেটা হচ্ছে 20.78। এগুলো হচ্ছে ফ্রিজিং, এটা হলো সেকেন্ডটা। প্রথমটা হলো অ্যাটাচমেন্ট, আমরা যেটা বললাম 1,758.7 ও 7 কোটি টাকা এবং মিলিয়ন ডলার, আর বিদেশে হচ্ছে 164। এটা হচ্ছে অ্যাটাচমেন্ট। আর পরে আমি যে ফিগারটা দিলাম ফ্রিজিং অস্থাবর সম্পত্তি, সেটা হচ্ছে 42,614.27 কোটি টাকা, আর মিলিয়ন ডলারের সেটা হচ্ছে 20.78। এটা হচ্ছে বিদেশে। আর আরেকটা আর 42,614.27টা হচ্ছে আভ্যন্তরীণ। থ্যাংক ইউ। আমি ওবায়দুল্লাহ রানী, সমকাল পত্রিকায় কাজ করি। আমার দুইটা কোশ্চেন স্যার। আপনার কাছে একটা কোশ্চেন হলো যে এই আপনাদের টেনিয়রে আসলে এই বিষয়গুলো আপনারা এই ফান্ডটা গঠন করে যেতে পারবেন কিনা, এটা আপনারা একটু স্পষ্ট করবেন। আরেকটা হলো শফিক ভাইয়ের কাছে আমার একটা কোশ্চেন, সেটা হলো যে নগদ নিয়ে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, তো ধরেন এখানে কি প্যারালাল একটা গভর্নমেন্ট কাজ করছে কিনা? কারণ দেখা যাচ্ছে যে বেশ কিছু ঘটনা আমরা দেখেছি, বিশেষ করে ব্যাংকিং ইস্যুতে, যে এখানে বিএনপি পন্থী কিছু আইনজীবী মানে ওই পক্ষের হয়ে লড়ছে এবং তাদের পক্ষে রায় যাচ্ছে। তো বাংলাদেশ ব্যাংক যেটা উদ্বেগ জানিয়ে ইতিমধ্যে একটি প্রেস ব্রিফিং করেছে, গভর্নর স্যারও কালকে কথা বলেছেন, আপনারা একটা মিটিং করেছেন। তো নগদের মতো এরকম একটা প্রতিষ্ঠান, যেটা আসলে আমরা জানি ওই সময় অনেক রিপোর্ট হয়েছে, আমরাও রিপোর্ট করেছি, সেটি হলো যে একদম অবৈধ এবং মানে অনৈতিক উপায়ে গড়ে ওঠা একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ যদি যারা এতদিন মানে যারা পলাতক তারা নিতে পারে, অন্য যে কোনো প্রতিষ্ঠানে এরকম ঘটনা ঘটবে কিনা, বা আসলে প্যারালাল কোন গভর্নমেন্ট কাজ করছে কিনা, এটা আপনি আচ্ছা, প্রথমটা ব্যাপারে আমি একটু বলি। আমরা মনে করি যে এই ফান্ডটা আমরা গঠন করে যেতে পারবো না, এটার ব্যবহার আমরা বহুলাংশে করেছি। কারণ হচ্ছে যে এই টাকাটা সরকারের হাতেই আছে, জব্দ করা আছে। এটা এখন আইনগত প্রক্রিয়াটা শুধু শেষ করতে পারলেই দ্রুততার সাথে, আমরা যদি কোনো আইনগত পরিবর্তনও করে ফেলতে হয় দ্রুত করে
আমরা এই ফান্ডটাকে হস্তান্তর করব সরকারের কাছে। সরকারের কাছে হস্তান্তর হলে সেটা সরকারি হোক বা বাংলাদেশ ব্যাংক হোক, যেই হোক না কেন, সরকারের এই ফান্ডটাকে তখন যথোপযুক্ত ব্যবহার করে। যদি সংশ্লিষ্ট হয় ফান্ডটা, তাহলে ব্যাংকিং খাতকেই সুগঠন করার জন্য আমাদের ব্যাংক রেজলিউশন অ্যাক্টের কনটেক্সটে নতুন বিনিয়োগকারী আনতে হবে। তাদের সাথে কথাবার্তা বলে আমরা এই শেয়ার কাছে হস্তান্তর করে তাদের কাছ থেকে আমরা ক্যাপিটাল নিতে পারবো, ব্যাংকগুলোকে রিক্যাপিটালাইজ করতে পারবো। এই কাজটা আমরা করে যেতে পারবো বলে আমরা আশা করি। এটা করা সম্ভব বহুলাংশে, তবে এটা চলমান প্রক্রিয়া, পরবর্তী সরকারকেও এটা চালিয়ে যেতে হবে, সেটাও আমরা আশা করি তারা করবে। আর এটা আর আপনার সেকেন্ড কোশ্চেনের উত্তর হচ্ছে, দেখেন এই পুরো বিষয়টা আদালতের এখতিয়ারভুক্ত। আদালত তার মতো করে এই বিষয়টা দেখছে, এবং আমাদের তরফ থেকে যে সেন্ট্রাল ব্যাংকের যে কাজগুলো দরকার ওনারা প্রত্যেকটা কাজ করেছেন, এবং উনি একটু আগেই জানিয়েছেন যে কি কি মুভ অলরেডি নেওয়া হয়েছে। এটা আদালতের বিষয়ে, আমরা এই বিষয়ে আসলে কমেন্ট করতে পারছি। থ্যাংক ইউ স্যার। আমার নাম মোস্তফা মল্লিক, আমি চ্যানেল আই আছি। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা বলছেন যে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য সহ বিশ্বের নানা প্রান্তের সরকার এবং যারা ফাইন্যান্সিয়াল এই বিষয়গুলো দেখে কথা বলেছেন, এরকম দেশ হচ্ছে কতগুলো, এবং আরেকটা চ্যালেঞ্জ আছে কিনা পাসপোর্ট ক্রয় করে সেই দেশের নাগরিকত্ব অর্জন করেছেন, সুতরাং ওই দেশ তার নাগরিকের ব্যাপারে আপনাদের কতটা সহায়তা করবে, এটা কোনো চ্যালেঞ্জ মনে করছেন কিনা? ধন্যবাদ স্যার। দেখুন, আমি যেটা বললাম আগেও যে আমরা আমাদের ইন্টারেস্টেড কান্ট্রি হচ্ছে ইউকে। ইউকে আমাদের সর্বাত্মক সহায়তা দিচ্ছে, তাদের পার্লামেন্টারি কমিটি আমাদের সহায়তা দিচ্ছে, তাদের এনজিওরা সহায়তা দিচ্ছে, ফাইন্যান্সিয়াল টাইমস আমাদেরকে সহায়তা দিচ্ছে, অন্যান্য পত্রিকা আমাদেরকে বিভিন্ন আর্টিকেল লিখে আমাদেরকে সহায়তা দিচ্ছে। আমরা যদি দেখি আমেরিকান, সেখানেও আমরা সহায়তা পাচ্ছি। আমাদের আরেকটা দেশ হচ্ছে কানাডা, আমাদের একটা দেশ হচ্ছে ইউএই এবং সিঙ্গাপুর। তো সিঙ্গাপুর সরকারের সাথেও আমরা আলোচনা করেছি, তাদের যে রেসিডেন্স অ্যাম্বাসেডর যেটা মাঝে মাঝে আসেন, তার সাথে আমাদের কথা হয়েছে। এবং আমরা যেটা চাচ্ছি যে যদি ওনারা বলেছেন সুস্পষ্টভাবে যে সিঙ্গাপুরের সরকার এই বিষয়ে খুবই, যদি আমরা প্রমাণ করতে পারি যে আসলে আমাদের টাকা নিয়েই তারা এটা করেছেন এবং টাকাটা ইলিগালি তারা নিয়েছেন, তাহলে হয়তো তারা এই ব্যাপারে ইভেন নাগরিকত্ব তারা ক্যান্সেল করতে পারে। এটা সম্ভাবনা প্রমাণ করার দায়ভার আমাদের উপর। তো এটা এইভাবেই আছে। আমরা এটাকে আরেকটু পলিটিক্যালি সেন্সিটিভ করার চেষ্টা করছি। আমরা চাচ্ছি গণমাধ্যম, লোকাল ওইখানকার গণমাধ্যম, ব্রিটিশ গণমাধ্যম, ইউকে ইউএই গণমাধ্যমের মাধ্যমে আমাদের পক্ষে হয়ে প্রচারণা করানো, এবং সেটা যদি আমরা সাকসেসফুল করতে পারি পলিটিক্যাল প্রেশারটা আমরা বাড়াতে পারবো। পলিটিক্যাল প্রেশারটা বাড়ালে পরে এবং সাথে যদি আমরা যথাযথ প্রমাণ দিতে পারি, আমরা ইনশাল্লাহ সাকসেসফুল হতে পারবো। এনি আদার কোশ্চেন মেয়েদের তরফ থেকে? আসসালামু আলাইকুম স্যার, আমি রেদওয়ানুল হক বলছি ডিবিসি টেলিভিশন। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি বললেন যে অন্তত 650 কোটি টাকা ইস্যু করেছে নগদ ই-মানি অননুমোদিত। সেক্ষেত্রে স্যার অর্থ ইস্যু করার একমাত্র ক্ষমতাধারী প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তাহলে কি আমরা বলতে পারি যে এই মুহূর্তে মানে দেশে বাংলাদেশ ব্যাংকের ইস্যুকৃত অর্থের চেয়ে 650 কোটি টাকা মার্কেটে বেশি আছে, এটা আসলে বলা যায় কিনা? এবং সেটা স্যার যদি হয়ে থাকে সেক্ষেত্রে এটা রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে কিনা স্যার? একটা বিষয় স্যার, আরেকটা হচ্ছে আপনারা যে মামলাটা করেছেন সেই মামলাটা আসলে কোন অবস্থানে আছে? আর ব্যাংক রেজুলেশন যেটা অর্ডিন্যান্স যেটা জারি হয়েছে স্যার, সেটাতে আসলে আপনারা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে যেখানে মনে করেন সেখানে প্রশাসন দিতে পারে, নগদ বা এমএফএস এর লাইসেন্স বাংলাদেশ ব্যাংক দেয়, তাহলে স্যার আপনি আইনগত একটু দুর্বল অবস্থানে আছেন, এটা কথা কেন বলেন স্যার? আপনাকে ওই আইন কভার করে কিনা বিষয়টা? আচ্ছা, নগদের ই মানির ব্যাপারটা হচ্ছে এবার অ্যাবসলিউটলি রাইট যে মানি ক্রিয়েশনের ক্ষমতা একমাত্র বাংলাদেশ ব্যাংকেরই আছে আইনগতভাবে। বাংলাদেশের কনটেক্সটে যে কোনো সেন্ট্রাল ব্যাংকের এই ক্ষমতাটা এককভাবে থাকে, অন্য কারো এই ক্ষমতা থাকে না।
সরকারেরও থাকে না। এখন কথাটা হচ্ছে যে এটা তারা করেছে এবং ইট ইজ অ্যাবসলিউটলি পজিটিভলি ইললিগ্যাল, এবং সেই জন্যই আমরা বলছি তারা প্রতারণা করেছে, তারা জালিয়াতি করেছে, তারা নতুন মানে ইট ইজ নকল করে টাকা ছাপানোর মতো, ইকুইভ্যালেন্ট টু দ্যাট। হ্যাঁ, তারা অতিরিক্ত টাকা এটা বাজারে ছেড়েছে, যেটা ছাড়ার অধিকার তাদের নাই। আইন হচ্ছে 1 টাকা ব্যাংকে রেখে 1 টাকার ই মানি ক্রিয়েট হবে। তারা যে টাকা ব্যাংকে রেখেছে তার চাইতে 650 কোটি টাকা বেশি ই মানি ক্রিয়েট করেছে, অর্থাৎ এটা তো জালিয়াতি। কাজে সেই জন্য আমরা তাদেরকে জালিয়াতি হিসেবে চিহ্নিত করছি, এবং আমরা এখনো মনে করি যে তারা জালিয়াতি করেছে এবং সেটার জন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার আছে। এটা আমাদের পজিশন। হ্যাঁ হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে ব্যাংক রেজলিউশন অ্যাক্টের কথা বলছিলেন, ব্যাংক রেজলিউশন অ্যাক্ট একটা শক্তিশালী আইন, এটা আমরা এখনো প্রয়োগ করি নাই, আমরা প্রয়োগ করতে যাচ্ছি সামনে। এটা প্রয়োগ করার আগে আমাদেরকে যথেষ্ট হোমওয়ার্ক করতে হবে, প্রস্তুতি নিতে হবে, তারপরে আমরা এটাতে আসবো এবং ধাপে ধাপে যাবো। আমরা একবারে সবগুলো জায়গায় ইন্টারভেনশন করলে আমরা এটাকে ম্যানেজ করতে পারবো না, আমরা ম্যানেজেবল ওয়েতে এটা করার চেষ্টা করব। আমরা আশা করি এখানে এটা কার্যকরীভাবে আমরা ইমপ্লিমেন্ট করবো আগামী, যাতে আমাদের ব্যাংকিং খাত আবার ঘুরে দাঁড়াতে পারে। এটার জন্য তো আমরা মামলা রুজু করেছি, এটা তদন্ত সিআইডি করছিল। আমরা গতকাল তাদেরকে বলেছি আমাকে রিপোর্ট দিতে, আজকে বিকেলে তারা একটা রিপোর্ট দেবে, তো আমরা সেটার ভিত্তিতে দেখব, তদন্ত কর্মকর্তার কাছ থেকে শুনবো আমরা যে আমরা চাই এটা যেন খুব দ্রুত আইনগতভাবে এটাকে এগিয়ে যায়, কারণ এটা নিয়ে আমাদের কোনো নাই, সন্দেহ নাই। আমরা আমাদের তদন্তে এটা 660 কোটি টাকার উপর এসছে, এবং বিদেশি সংস্থার মাধ্যমে যেটা আমরা প্রতিবেদন পেয়েছি তাতে 650-এর উপর আসছে। কাজে এটা হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহের কিছু নেই। তাদের জন্যই সেই প্রতিষ্ঠানটি, এবং আপনি যদি বললেন যে তারা তাদের হাতে এখন অনেক কিছু করার সম্ভাবনা আছে বা আশঙ্কা আছে, এখন যাদের টাকা এই নগদে আছে সাধারণ গ্রাহকদের, এইটার কোনো মানে রিস্ক থেকে যায় কোনো প্রতিষ্ঠান এমএফএস আমরা কিন্তু অনেক সেফগার্ড রাখি। বাংলাদেশ ব্যাংকের যে আইন আছে তাতে প্রত্যেকটা এমএফএস তাদের সংগৃহীত অর্থ ওই দিনই ব্যাংকে জমা দিতে হবে। আমরা কিন্তু ব্যাংকগুলোকে বলে দিয়েছি কোনো টাকা তুলতে পারবে না, অর্থাৎ এখন যারা কাজ করবে তারা না, তারা শুধু ক্যাশ ইন ক্যাশ আউট করতে পারবে। অর্থাৎ আমার কাছে 1000 টাকা যদি কেউ দেয়, আমি 1000 টাকা ওই দিকে দিয়ে দিতে পারবো, নতুন করে ব্যাংকের থেকে নেট আউটফ্লো করতে পারবে না। এটা আমরা আমাদের ইনফর্মালি আমরা এটাকে স্টাক করে রেখেছি, যাতে কোনো বড় রকমের কোনো ক্ষতি করতে না পারে। ঠিক আর্থিক প্রতিষ্ঠানের মামলা বা আইনের কারণে আপনারা খুব চাপে আছেন। গত 3 দিন আমরা যেটা দেখলাম, বাংলাদেশ ব্যাংকের মিটিং, গতকাল অর্থ মন্ত্রণালয়ে আপনাদের মিটিং এবং পরবর্তী মিটিং প্রশ্নটা করেন। এখন স্যার আপনি আরো 14টি ব্যাংক নিয়ে কাজ করতেছেন, তাদেরকে সংস্কার করতেছেন। এই যদি 14টা ব্যাংক যদি আপনাদের সাথে খেলে, তখন আপনাদের সক্ষমতা কতটুকু স্যার? আমাদের সক্ষমতা তো আমরা তৈরি করছি, বাড়ানোর চেষ্টা করছি। আমাদের অবশ্যই আমাদের দুর্বলতা আছে, কোনো সন্দেহ নেই, আমরা সেটাকে ওভারকাম করার চেষ্টা করছি। এখন কথা সেই জন্যই আমি বললাম যে আমরা ধাপে ধাপে এগোবো, একবারে সবগুলো 14টা ব্যাংক আমরা রেডি করতে পারবো না, বা 14টা বা আরও বেশি ব্যাংক হয়তো আসতে পারে, সেগুলোকে আমরা হ্যান্ডেল করব। আমরা ধাপে ধাপে এগোবো, আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা এগোবো। যেটুকু গিলতে পারবো না সেটুকু প্লেটে নেব না, যেটুকু খেতে পারবো সেটুকুই নেব। আমি প্রথমে কাজ করি স্যার, আপনি বলতেন যে টোটাল কত টাকা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে লুট হয়েছে, আপনারা যাদের নিয়ে তদন্ত করছেন। আর আপনি শুরু থেকে বলছিলেন যে আপনার যারা টাকা পাচার করে তাদেরকে আপনি শান্তিতে থাকতে দিবেন না, তারা তো খুব ভালো শান্তিতে আছে। আমরা দেখতেছি দেশে যারা আছে এবং বিদেশে আছে, আমরা যেগুলো তাদেরকে আমরা খবর পাই, কথা হয় আমাদের সাথে অনেকে, তারা খুব
ভালো আছে, তারা পরবর্তীতে আবার কর্মসূচির মধ্যে দেশে চলে আসবো, 5 মাস 6 মাস পরে চলে আসবো। না, আমি প্রথমটার আমি জবাব আগেই দিয়ে দিয়েছি, ওটাকে আর আমি যাচ্ছি না। দ্বিতীয়টার ব্যাপারে আমি বলবো যে তারা যে শান্তিতে আছে সেটা আমি মনে করি না। তারা নিজেদের লয়ার নিচ্ছে, বড় বড় লয়ার নিচ্ছে। আমরা শুনছি সালম যে লয়ার নিচ্ছে সেটা নাকি $30 মিলিয়ন তার বার্ষিক তাদের ব্যয় হবে। তো এগুলো তো শান্তির লক্ষণ না। হ্যাঁ, তবে কথা হলো যে আমি যেটা আগেও বলেছি, টাকা উদ্ধার করা আর শান্তিতে থাকা দুই জিনিস। উদ্ধারের সময় লাগবে, কিন্তু ঘুম নষ্ট আমরা কিন্তু এখন থেকেই করতে পারছি বলে মনে হয়। হবে লিগ্যাল প্রোটেকশন তাদেরকে নিতে হবে, আমরা আইনগতভাবে তাদের পিছনে যাব। ঠিক আছে, ধন্যবাদ। আরেকটা বিষয়, শান্তিতে যে ন্যায় তার আরেকটা রিফ্লেকশন হচ্ছে আমরা সোফার আরো কয়েকটা ডিসিশন এসছে, সেটা হচ্ছে যে মাঝারি আকৃতির যারা 200 কোটি টাকা ও তদন্ত কেসের ক্ষেত্রে বিদেশি আইনি সংস্থার মাধ্যমে অর্থ পুনরুদ্ধারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানতে এই ধরনের সম্ভাব্য 125টি কেস চিহ্নিত করা হয়েছে। এ পর্যন্ত 20টি আন্তর্জাতিক আইনি সংস্থা ও লিটিগেশন ফান্ডের নিকট আবেদন পাওয়া গেছে। আন্তর্জাতিক আইনি সংস্থা লিটিগেশন ফান্ড নির্বাচনের মানদণ্ড ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত গাইডলাইন লিটিগেশন ফান্ড হচ্ছে। আমরা তো মানে আমাদের কাজগুলো আমরা খুব যত দ্রুত করা যায় করছি। আমরা যে কেউ খুব যে শান্তিতে আছে, we don't think so. Thank you. না, এটা আজকের বিষয়। ঠিক আছে, থ্যাংক ইউ।